আজকের ভিডিওর বিষয়বস্তু হলো পালং শাকের বীজ থেকে কিভাবে কম সময়ের মধ্যে এইভাবে পালং শাকের চারা সারা বছর তৈরি করা যায় সেই বিষয়ে আলোচনা। পালং শাকের বীজ থেকে পালং শাকের চারা তৈরি করার জন্য কী ধরনের মাটি প্রস্তুত করতে হবে, কী ধরনের টব নির্বাচন করতে হবে, কী খাবার দিলে পালং শাকের চারাগুলো দ্রুত বৃদ্ধি হবে, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে পালং শাকের বীজ থেকে চারা তৈরি করার গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমরা মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পালং শাক আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা পুষ্টি উপাদান। এই পালং শাকের মধ্যে নানা রকম পুষ্টিগুণ থাকে, যেমন আয়রন আর ফলিক অ্যাসিড এই পালং শাকের মধ্যে থাকে, যা শরীরের রক্ত অল্পতা দূর করতে এবং শরীরে হিমোগ্লোবিনের সংখ্যা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। পালং শাকের মধ্যে থাকে ভিটামিন কে, যা হাড়ের শক্তি বৃদ্ধি করতে এবং সুস্থ রক্ত সঞ্চালন করতে ভীষণভাবে সাহায্য করে। পালং শাকের মধ্যে থাকে ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা চোখ ভালো রাখতে এবং চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া এই পালং শাকের মধ্যে থাকে ভিটামিন সি, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে এবং ত্বককে উজ্জ্বল রাখে। তাই বাজার থেকে পালং শাক কিনে না নিয়ে এসে আমরা যদি পালং শাকের বীজ থেকে ছাদেতে এরকম পালং শাকের চারা তৈরি করতে পারি, তাহলে নানা রকম পুষ্টি উপাদান আমরা এই পালং শাক থেকে পেয়ে যাব। পালং শাকের বীজ থেকে চারা তৈরি করার জন্য প্রথমে টব নির্বাচন করা খুবই জরুরি, কারণ পালং শাকের চারাগুলোর শিকড়গুলো খুব ভেতরে, খুব ডিপে মাটির ভেতরে যায় না, ওপর দিকে ভেসে ভেসে থাকে। পালং শাকের জন্য যে টব নির্বাচন করতে হবে, একটু ফ্ল্যাট এবং হাইট একটু কম হবে এরকম টব নির্বাচন করতে হবে। এখানে আমি একটা ফলের ট্রে জোগাড় করে নিয়েছি, এরকম হাইটটাও খুব কম, অথবা তোমরা এরকম গামলাও তোমরা নির্বাচন করতে পারো। ফ্ল্যাট উপরের দিকটা অনেকটা চওড়া এবং হাইটটা পাতলা ছোট। এর ফলে কী হবে, এর ফলে শিকড়গুলো মাটির যেহেতু ভেতরে যায় না, তাই সে গাছগুলো খুব সুন্দরভাবে ঝাঁকড়া হবে। আমাদের হাতের কাছে যদি এরকম ট্রে অথবা এরকম গামলা না থাকে, এরকম টবের মধ্যে পালং শাকের বীজ থেকে চারা তৈরি করতে পারো। পালং শাকের এই বীজগুলোকে এখানে সামান্য পরিমাণ কিছুটা জল নিয়েছি, এই জলের মধ্যে একদিন পুরো ভিজিয়ে রাখবো। যে কোনো চারা গাছের বীজ মাটিতে রোপণ করার আগে যদি একটা চালনির সাহায্যে এইভাবে চেলে নেওয়া যায়, তাহলে চারা গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং তার সাথে মাটিটাও অনেকটা ঝুরঝুরে হবে। ফলের ট্রের নিচের দিকে চারপাশটা এইভাবে খবর কাগজ দিয়ে ঢেকে দিলে মাটিটা ট্রের বাইরে কখনোই বেরিয়ে আসবে না এবং গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য এইভাবে নিচটাতে ছোটো ছোটো নুড়ি পাথর দিয়ে ঢেকে দিচ্ছি এবং তার উপরে এইভাবে বিল্ডিং করার যে লাল মোটা বালি, এই লাল মোটা বালি দিয়ে এটা মালচিং করে দিচ্ছি। এইভাবে যদি ড্রেনেজ সিস্টেমটা তোমরাও করতে পারো, তাহলে কখনোই টবের মধ্যে জল জমে ছোটো ছোটো চারা গাছগুলো মারা যাবে না। ফলের ট্রের পরিমাপ হিসাবে এখানে আমি মাটি নিয়ে নিয়েছি। তোমরা যদি প্লাস্টিক ঝুড়ি বা প্লাস্টিক গামলাতে করো, তাহলে 1 ভাগ মাটি নেবে আর তার সাথে নেবে 2 ভাগ ভার্মি কম্পোস্ট। যদি ভার্মি কম্পোস্ট না থাকে, তাহলে তোমরা 1 বছরের পুরনো পচানো গোবর সার কিংবা পাতা পচা সার নিতে পারো। আর তার মাটিটাকে ঝুরঝুরে এবং ওয়েল ড্রেনেজ করার জন্য 1 ভাগ লাল মোটা বালি যেটা নিয়ে নেবে, আর তার সাথে নেবে 1 ভাগ কোকোপিট। এই কোকোপিট মাটির ময়শ্চারাইজার ভাবটাকে ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে। ফাঙ্গিসাইড হিসাবে এখানে নিয়েছি আমি সাপ পাউডার কিছুটা পরিমাণ। তোমরা যদি প্লাস্টিক টব বা প্লাস্টিক গামলাতে করো, 1 চামচ নিয়ে নেবে। আর তার সাথে আমি এখানে নিয়েছি 1 মুঠো হাড় গুঁড়ো ও 1 মুঠো নিম খোল। তোমরা যদি টবেতে বা প্লাস্টিক গামলাতে করো, তাহলে নিম খোল ও হাড় গুঁড়ো 1 চামচ করে নিয়ে নেবে। তৈরি করা মাটিটা ফলের ট্রের মধ্যে দিয়ে ভর্তি করে দেবো। ফলের ট্রেতে মাটিটা ভর্তি করে দেওয়ার পর এইভাবে জল দিয়ে পুরো মাটিটাকে ভিজিয়ে দিতে হবে। এমনভাবে ভেজাতে হবে যাতে মাটিটা পুরো ভিজে যায় এবং কিছুক্ষণ ছেড়ে দেবো, যাতে মাটির ভেতরে পুরো জলটা
ঢুকে যেতে পারে। পালং শাকের বীজগুলো একদিন জলের মধ্যে ভিজিয়ে রাখার পর এইভাবে বীজগুলোকে একটা শুকনো কাগজ বা শুকনো কাপড়ের মধ্যে বীজের মধ্যে থাকা জলগুলোকে এইভাবে শুকিয়ে নিতে হবে। বীজগুলোতে যাতে ফাঙ্গাস না লেগে যায় ওই জন্য এই বীজগুলোতে ফাঙ্গিসাইড দিয়ে ভালোভাবে ফাঙ্গাস মুক্ত করে নিতে হবে। এর ফলে প্রত্যেকটা বীজ থেকেই চারা খুব সহজেই তৈরি হয়ে যাবে। একটা করে বীজ মাটির মধ্যে দিয়ে দিতে হবে, একদম একসাথে পরপর দিলে হবে না, একটু দূরে গ্যাপ দিয়ে দিয়ে দিতে হবে, যা এর ফলে চারা গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। বীজগুলো মাটির ওপরে ছড়িয়ে দেওয়ার পর শুকনো ঝুরঝুরে মাটি বীজগুলোর ওপর এইভাবে চাপা দিয়ে দেবো। হালকা জলের স্প্রে করে ওপরের মাটিটাকে ভিজিয়ে দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না, কারণ অলরেডি মাটিটা ভিজে আছে। ট্রেটার ওপরে একটা এরকম প্লাস্টিক চাপা দিয়ে ভালোভাবে বেঁধে দেবো। প্লাস্টিকের ওপরে এইভাবে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে। ছিদ্র করে দিলে মাটির ভেতরে যেরকম হাওয়া চলাচল খুব ভালোভাবে করতে পারবে, সেরকম জার্মিনেশন প্রক্রিয়াটাও খুব তাড়াতাড়ি হবে। মাটিটাকে জল দিয়ে এইভাবে ভিজিয়ে দিতে হবে। এক মাসের মধ্যে দেখো আমার পালং শাকের চারাগুলো সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে খাবার জন্য। এই পালং শাকের চারাগুলোকে যেখানে দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় রাখতে হবে শীতকালেতে। আর যদি তোমরা গরমকালেতে করো তাহলে যেখানে 1 থেকে 2 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় এই পালং শাকের চারাগুলোকে রাখতে হবে। প্রত্যেক 10 দিন অন্তর এরকম সর্ষের পাতা করে খোল ভেজানো জল অথবা ভাতের মাড় কিংবা সবজি পচা জল গাছগুলোর মাটিতে দিয়ে দিতে হবে এইভাবে। আর কোনো রকম খাবার এই পালং শাকের চারাগুলোতে দেওয়ার প্রয়োজন লাগবে না। বন্ধুরা, এটা ছিল পালং শাকের বীজ থেকে কীভাবে সহজ পদ্ধতিতে চারা তৈরি করা যায় সেই বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।